প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, ইতিমধ্যে বেশ গরম পড়তে শুরু করেছে, আর এই গরমের সময় ত্বকের বেশ কিছু সমস্যা দেখা দেয়। বিশেষ করে ত্বকের ঘামাচি, ত্বকের ফুসকুড়ি, আরও অনেক সমস্যা রয়েছে। আর এই রোদে ত্বকের পুড়ে যাওয়া বা ত্বক পোড়ার সমস্যা তো রয়েছেই। দর্শক, আজকে ত্বকের এইসব সমস্যা, বিশেষ করে গরমে যেসব সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার আফজালুল করিম। আসুন পরিচিত হই। প্রফেসর আফজালুল করিম, আপনাকে চ্যানেলটিতে স্বাগতম। স্বাগতম। দর্শক, আগেই বলেছি যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। ইতিমধ্যে হয়তো টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো আপনারা স্ক্রলে দেখবেন, যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণ আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। প্রফেসর করিম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে গরমের সময়ে ঠিক রোগ জীবাণু দিয়ে হয় না, এরকম কি কি রোগ যে শুধুমাত্র উত্তাপজনিত কারণে হতে পারে? আমি প্রথমে শুরু করব যে আমাদের এই প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা সচেতনবোধ আনতে পারবো যে চামড়ার রোগ কি জানতে হবে, তারপরে এটার প্রিভেনশন কি। আমরা একটা চামড়ার কেউ আসলে আমাদের প্রথমে জানা উচিত এটা কেন হয়েছে। যেমন আমরা প্রথমে উপদেশ দিই রোগীদেরকে, যেটা কেন হয়েছে বোঝানোর চেষ্টা করি, কিছু লাগানোর ওষুধ দিই এবং কিছু খাওয়ার ওষুধ দিই। আপনারা যেটা করেন, যেটা সচরাচর কিছু হলো সঙ্গে সঙ্গে পাশের দোকান থেকে একটা মলম লাগালেন, কিন্তু এটা ভুল করলেন। আপনার প্রয়োজন যে আপনার কি জিনিস জানা উচিত। চামড়াটা কিন্তু আমাদের শরীরের সম্পূর্ণ বড় অর্গান, মানে সম্পূর্ণ শরীর ঢাকা আছে। একে প্রতিকূল অবস্থা ফেস করতে হচ্ছে। চামড়ার প্রথমে জন্মগতভাবে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটা একটা ব্যাপার, তার বাহ্যিক কারণে কোনো যদি রোগ সৃষ্টি হয় সেটা একটা ব্যাপার, অথবা শরীরের ভিতর থেকে কোনো যদি তার বহির্প্রকাশ চর্ম দিয়ে চামড়া দিয়ে হয়। কিন্তু আমরা না বুঝে চামড়ার রোগ কিছু মনে করলাম না, একটা মলম লাগালাম আর বারবার হতে থাকলো, এটা কিন্তু ঠিক না। আপনাকে ত্বকের ক্ষতি হতে পারে। এই যে আপনি প্রশ্ন করেছেন গরমের সময় কি করণীয় উচিত, তাহলে চামড়া শীতের সময় একরকম ফেস করতেছে, গরমের সময় একদম ফেস করতেছে, পরিবেশের জন্য ফেস করতেছে। কিন্তু চামড়াকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। আমি শীতের সময় প্রোগ্রামে যেমন বলেছিলাম যে আমাদের চামড়ার আর্দ্রতা ধরে রাখতে হবে। এখন আমি বলবো যে চামড়ায় বেশি ঘামের জন্য যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। চামড়ার যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আচ্ছা, আমরা আসবো আলোচনায়, কারণ একজন দর্শক আছেন অনেকক্ষণ থেকে লাইনে, আমরা একটু কথা বলি তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আসলে ত্বকের বিষয়ে আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি বলুন। এই যে আমার ছোট বোনের যে পায়ে, তারপর বিভিন্ন শরীরের স্থানে আর কি ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ছোট গোটার মতো কি জানি দেখা দিচ্ছে। এখন ওটা কি হয়েছে, মানে সেটা বুঝতে পারছি না। এগুলো কি চুলকায়? হ্যাঁ, এটা প্রচন্ড চুলকায়। আচ্ছা, মানে কি, মানে লাল রঙের ছোট ছোট লালচে কিছুটা? এখন মানে চুলকানোর পরে সাদা সাদা হয়ে গেছে। মানে এগুলোর মাথায় কোনো পানি হয় কিনা, ছোট পানির মতো দানা কিনা? না না, পানি হয় না। আচ্ছা, পানি হয় না। ওর বয়স কত? এই তো 15-16 হবে বছর। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা দেখা যায় সচরাচর আমাদের যে চামড়া শুষ্ক থাকার জন্য, এবং অনেকে থাকে কি ধুলোবালি বা পোকায় অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যান্ড মাইট অ্যালার্জি লাগার জন্য। কিন্তু আচ্ছা আচ্ছা, তো খোলা জায়গায় যখন এরকম লাগে, তারপর সে যে চুলকানোর পরে এটা সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, এটা আমরা অনেক সময় বলে থাকি প্যাপুলার আর্টিকেলে, যেটা লাগার জন্য ওইখানে সৃষ্টি হচ্ছে আমি চুলকাচ্ছি, মানে বাইরের ধুলাবালি বা অ্যালার্জিক কিছু, যেটা অ্যালার্জি উদ্রেককারী কিছু, যেমন পোকা লাগছে। আমরা মনে করি এখানে কিছু নাই, কিন্তু কোনায় দেখা যায় ধুলোবালি, ডাস্ট আর মাইট আছে। তো একে পরীক্ষা করে দেখা দরকার যেটা আসলে কি ওই কারণে। তাহলে কেবল যদি খোলা জায়গায় হয় তাহলে বুঝতে হবে লাগার জন্য হচ্ছে, না হলে শরীর অন্য জায়গায় হলে তখন চিন্তা করতে হবে যেটা আর কিছু রোগ আছে কিনা। মানে খোলা জায়গায় মানে শরীরের যে অংশটা কাপড়ের বাইরে আছে সেখানে যদি, বেশিরভাগ বাচ্চাদের, ছোট বাচ্চাদের, তারা ধুলোবালিতে খেলা করে, দেখা যায় যে খোলা জায়গায় চুলকাচ্ছে, পা গাছে বারে বারে হচ্ছে, কিন্তু তাকে যখনই কভার ড্রেস বা ময়েশ্চারিং ক্রিম দেওয়া হয় এগুলো ভালো হয়ে যায়। এটা আলটিমেটলি বড় হলে অ্যালার্জিটা থাকে না। তো সেইটা আমাকে বুঝতে হবে যে আগে রোগ নির্ণয়টা আসল। আমি পট করে একটা ওষুধ বলবো এটা ঠিক না,
আগে রোগ নির্ণয় করতে হবে। তবে এই ক্ষেত্রে মনে হচ্ছে যে সে যদি প্রিভেনশন নেয়, স্কিনের কন্ডিশনটা ঠিক রাখে, ধুলোবালি অ্যাভয়েড করে, ঠিক মতো কাপড় পরে, তাহলে আমার মনে হয় এটা চলে যাবে। মানে এটা কোনো তেমন কিছু না। মানে শরীরের বেশিরভাগ অংশ যদি আবৃত করে রাখে, হ্যাঁ, আর ঘরের বাড়িতে ধুলোবালি যদি থাকে সেগুলো যদি একটু তাহলে ভালো থাকবে। আচ্ছা, এটা আচ্ছা। একটা ব্যাপার। আর তা না হলে একজন চর্ম বিশেষজ্ঞকে দেখিয়ে পরামর্শ নিতে হবে। আচ্ছা, আচ্ছা। আরেকটা রোগ হতে পারে যেটা বলতে যে স্ক্যাবিস, যেটা ছোঁয়াচে রোগ, এটা কিন্তু হলে বাসার অন্যান্যদেরও হবে এবং শরীরের ভিতরে যেহেতু অন্যান্যদের নেই, অতএব এটা বারবার যখন হচ্ছে তখন আমি এটা মনে করব এটা অ্যালার্জি তো লাগার জন্য হচ্ছে। আচ্ছা, আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি জি বলুন। আসসালামু আলাইকুম। জি, কে আছেন বলুন। স্যার, আমার বাচ্চার বয়স হলো 5 বছর 10 মাস। জি। এবং গত 7-8 দিন ধরে দেখছি যে আমার বাচ্চার 2 রানে চিপার মধ্যে ঘামাচির মতো, কিন্তু লাল না বেশি একটা। তো অনেকে বলতেছে যে নিম পাতা পরিষ্কার করে পানির সাথে একটু সিদ্ধ করে ওই জায়গাটায় লাগালে ঠিক হয়ে যাবে। এইটা একটু জানতে চাচ্ছি। আর প্লিজ স্যার আরেকটা কথা বলি, একটা অনুরোধ হলো যে ডাক্তারের প্রেসক্রিপশনটা যখন আমরা দেখি তখন অনেক অ্যাড দেয়, তো অ্যাডের জন্য অনেক সময় কথাগুলো ভালো করে বুঝে উঠতে পারি না। সেই ক্ষেত্রে কি অ্যাডগুলো শুধুমাত্র প্রেসক্রিপশনের ব্যাপারে কি বন্ধ করা যায় না? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে উনি আপনার যে প্রশ্ন তাদের ধন্যবাদ। বাচ্চার ব্যাপারে যেটা বলেছেন, বাচ্চা কি ডায়াপার্স পরে কি না, কারণ ডায়াপার্স পরলে এটা বেশি হতে দেখা যায়। কি কারণে? আমাদের দেশের যে হিউমিড কন্ডিশন, সেখানে ডায়াপার্স বেশিক্ষণ রাখা যায় না। ভিতরে ঘেমে থাকলে অথবা ওই যে পেশাব পায়খানা ভিতরে থেকে গেলে ওই ভাঁজের মধ্যে থাকার জন্যে এটা সৃষ্টি হয়। তো আমাদের যেটা উচিত যে যদি ডায়াপার্স ব্যবহার করেন তাহলে খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ করতে হবে, খেয়াল করতে হবে ভিতরে যেন ভিজে বা ঘেমে না থাকে। এবং পায়খানা প্রস্রাব বাচ্চাদের যত তাড়াতাড়ি ক্লিন করে দেবেন, জায়গাটায় স্কিনটা অত তাড়াতাড়ি ইরিটেট হবে না, এটা ভালো থাকবে। যেহেতু আপনার অল্প কিছুদের জন্য হয়েছে, আমার মনে হচ্ছে এটা ওই পায়খানা পেশাব লেগে থাকার জন্য হচ্ছে, বা সেই জন্যে আপনি জায়গাটা পরিষ্কার এবং ক্লিন রাখেন। ডায়াপার যদি ব্যবহার করেন কয়েকদিন বন্ধ রাখেন, হালকা ময়শ্চারিং ক্রিম লাগান, এটা ঠিক হয়ে যাবে। এটা জাস্ট আমার মনে হচ্ছে ডায়াপার্সের জন্য অথবা রেগুলার ওই ক্লিনিং এর এটার জন্য বা ভাঁজগুলো ময়শ্চারিং এর জন্য। ময়শ্চারাইজিং মানে কি রকম, যে বাসায় বড়রা যে ধরনের এখানে দেখেন ব্যবহার করে সেগুলো কি, যেমন টাকার পরিমাণ আছে 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, এরকম ময়শ্চারিং এর মধ্যে প্রথমে হচ্ছে লোশনটা একটু পাতলা, ক্রিমটা তার চেয়ে একটু বেশি, অয়েলটা তার চেয়ে বেশি, ভেসলিনটা তার চেয়ে প্রণান। অতএব আমাকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। যেমন পায়ের তলায়, হাতের তলায় আপনি রাতে শোয়ার সময় একটু হালকা ভেসলিন লাগান, ওটা নরম, কিন্তু দিনের বেলায় অন্য জায়গায় ভেসলিন লাগালে সেটা হয় না। তো এখানে আপনি যদি লোশন টাইপ কিছু লাগিয়ে ড্রাই রাখেন তাহলে ভালো থাকবে। মানে আপনাকে যদি ওয়াশটা ঠিকমতো করতে পারেন, মুছে তারপর লোশন লাগিয়ে দেন এবং তাকে ওই এমন কাপড় পরান যাতে ওইগুলো লেগে না থাকে এবং বাতাস লাগে, তাইলে বাচ্চাটা ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা। আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? যে আমি উত্তরা থেকে লিপি বলছিলাম। আমার একটা স্কিন প্রবলেম হচ্ছে, সেটা আমার এজ হচ্ছে 29। বাট প্রবলেম হচ্ছে যে আমার পায়ের এবং হাতের স্কিন গুলো এত শুষ্ক বা কুচকানো, মনে হচ্ছে 80 ইয়ার্সের একটা, মানে মহিলাদের যেমন হাত পা কুচকানো ওরকম। মানে আমি অনেক লোশন সবকিছু লাগাচ্ছি, বাট আমি কোনো সলিউশন পাচ্ছি না। আচ্ছা, তো কি হতে পারে? এই ক্ষেত্রে চামড়া শুষ্ক আমরা ভিতরের কারণও দেখতে হবে। আমি বলবো আপনি একটু থাইরয়েড ফাংশনটা টেস্ট করে দেখেন। আমাদের চামড়া শুষ্কর প্রথম কারণ হচ্ছে জন্মগত কিছু কারণ থাকতে পারে, যে চামড়া প্রথম থেকেই শুষ্ক, অথবা ভিতরের রোগের জন্য হতে পারে বা অ্যালার্জির জন্য কারণে হতে পারে। তো আমি বলবো আপনার দুইটা টেস্ট করে দেখা উচিত, একটা থাইরয়েড ফাংশন টেস্ট, আর যদি বলেন যে হাতে আর পায়ে কেবল বাইরের সূর্যরশ্মির জন্য হচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি একটা সান প্রোটেকশন ক্রিম বাইরে যাওয়ার আগে লাগিয়েন, আর আপনি এই টেস্টটা করে দেখেন আপনার কোনো থাইরয়েডের কোনো অসুবিধা আছে কিনা। এটা কারণ হচ্ছে আমরা কিন্তু শুষ্ক হতে পারে এই বয়সে। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম যে গরমে ত্বকের কি কি সমস্যা হতে পারে। আপনি বলছিলেন যে জীবাণু ঘটিত কিছু সমস্যার কথা বলছিলেন, ব্যাকটেরিয়া। আমাদের চামড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, অথবা কেমিক্যাল লাগার জন্য অ্যালার্জি হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো এখন এই গরম পরিবেশে একজন ঘামের মধ্যে কাজ করছে, ক্লিনিং করছে না, সেই জায়গায় মাইল্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তারপরে শরীরে ফোড়া সৃষ্টি, ঘামের মধ্যে ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করতে পারে, এবং ফাঙ্গাস খুব ইজিলি বডি ফোল্ডে এগুলাতে ইনভলভ, কারণ ওর জন্য এই আর্দ্র পরিবেশটাই দরকার। একটা জায়গায় যদি মনে করেন আগুন লেগেছে, পেট্রোলের লাইন যদি বন্ধ না করেন, পানি দেন, তাহলে হবে না। আপনাকে আগে পেট্রোলের লাইনটা বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেক রোগের কারণ এবং জানার চেষ্টা করতে হবে, কি করলে জিনিসটা বাড়বে না। এবং আপনি আজকে একটা মলম নিলেন, 3 দিন লাগালেন, কমে গেল, বন্ধ করলেন, রোগ তো সারলো না। আপনাকে চিন্তা করতে হবে এই রোগের একটা ডিজিজের প্রসেস আছে এবং এতদিন ওষুধ লাগাতে হবে। সেইটা আমরা করি না, কারণ আমাদের সচেতনা বোধ নেই।
আমার অনুষ্ঠান তখনই সার্থক হবে আপনি যখন এগুলা তো জানার আপনি চেষ্টা করবেন। আপনি বলছিলেন যে এই গরমে তাহলে একটা জিনিস হচ্ছে যে ঘাম যেহেতু বেশি হচ্ছে, শরীরটা অনেক ক্ষেত্রে ভেজা থাকছে, সেই কারণে সেখানে ফাঙ্গাস হওয়ার একটা ঝুঁকিটাই বেশি। হ্যাঁ, সেখানে সে একটা মিডিয়া পায় যে গ্রো করার জন্য, মানে ওই পরিবেশটা তার জন্য পরিবেশ দরকার সৃষ্টি হয়। ফাঙ্গাস বেড়ে ওঠার জন্য। তো এই জন্য তারপর ডায়াবেটিস রোগীদের আরো বেশি হয়, আর এটা। ডায়াবেটিস রোগীদের বেশি হয়। তো আরো একজন দর্শক আছেন, আমরা একটু কথা বলি তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি। আমি ভাবলি মাসুম কি বলতেছিলাম। জি বলুন আপনার প্রশ্ন প্লিজ। হ্যাঁ, আমার বাবার মানে পায়ে কিছুদিন আগে জাদু সলাপ করছিল, ওইখান থেকে এখন জন্মের মতো হয়ে গেছে। এখন কি করা যায়? প্রায় কতদিন হবে? প্রায় অনেক বছরই, মানে 6-7 বছর। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে তো পায়ে এটা- যে গোটা সৃষ্টি হয়েছে, এটা আপনাকে যদি 6-7 বছর হয়ে থাকে, তাহলে এটা আমরা যেটা করে থাকি, যদি বেশি দিনের পুরনো হয়ে থাকে, আমরা চামড়া কেটে পরীক্ষা করে রোগ নির্ণয় করার চেষ্টা করে থাকি। কারণ ক্রনিক ডিজিজ হলে একটা ডায়াগনোসিস আপনাকে আসতেই হবে। অনেকটা একটা রোগ আছে পুরোগে নোডুলারিস নামে, যেটা আমরা কারণ ঠিক বলতে পারি না, কিন্তু বডিতে হাত দেখা যায় নোডুল মতন ফর্ম করে হাতে পায়ে হয় এবং চুলকায়। তো সেই ক্ষেত্রে এটা বা কোনো এটা যেহেতু তেমন- আঘাতজনিত, বারবার আঘাত হতে থাকলেও কিন্তু হতে পারে, এরকম হ্যাঁ। ফর্ম হতে তো পারে। কয়েকটা জিনিস ফর্ম আছে, সেই জন্য এটা যদি আমি রিপোর্ট করে আপনাকে টেলিভিশনে দেখে আমি একটা কমেন্ট করব, মানে সব জিনিসই তো একটা ঠিক হবে জিনিস না। আপনার ঠিক হওয়া উচিত না। সেই জন্য আমরা এই গ্রাউন্ডে বলবো, যেহেতু 6 বছর ধরে আছে, আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান এবং সে বায়োপসি করে এটা কনফার্ম করবে। তবে এটা মনে করবেন না যে এটা খারাপ, বায়োপসি করলেই যে মনে করলাম যে আমার ক্যান্সার হয়েছে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা রোগ নির্ণয় করার জন্য এটা একটা পদ্ধতি এবং সেইভাবে হ্যাঁ, আমরা মানে করে রোগটা শুধু ক্যান্সার কেন, diagnose অন্য করা। রোগও তো হতে কিন্তু পারে। না, আমাদের দেশের লোকের ধারণা বায়োপসি কথা বললেই ভয় পেয়ে ভয় যায়, পেয়ে যায়। মনে করে যে এটা তাহলে ক্যান্সার। আসলে কিন্তু তা না। আমি দরজা না খুলি ঘরের মধ্যে কি আছে কি করে বুঝবো? সেই জন্য আমি দরজা খুলতে হবে, এটা একটা পদ্ধতি। Exactly. দিয়ে আমি বলবো যে চোর আছে না ইয়ে আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। না, তারপর যদি প্রয়োজনে যদি অনেক ক্ষেত্রে অপারেশন লাগতে পারে, সেটা সেটাও করতে পারি। চর্ম বিশেষজ্ঞই বলে দিবেন বলে যে কি দিবেন। লাগবে তো না আমার লাগবে। মনে হয় আপনি কোনো ইসে নিয়ে একটা বায়োপসি করার ব্যবস্থা এটা আমার করেন, মনে হয় যে এভাবে রাখাটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না। আচ্ছা, তো আমরা ওই ফাঙ্গাস নিয়ে কথা বলছিলাম। তো গরমে ফাঙ্গাস যাতে বা ছত্রাক জাতীয় সংক্রমণ হলে প্রতিরোধ কিভাবে করব, সেটা তো কিছুটা তো ধারণা করতে পারি যে শুষ্ক রাখা বা এগুলি, কিন্তু ফাঙ্গাস হলে বুঝবো কিভাবে যে এটা এই গরমে হয়তো ফাঙ্গাসই হয়েছে, সেটা কিভাবে বোঝা যায়? এখন- বা রোগী হিসেবে আমি কিভাবে বুঝবো? জি, রোগী হিসেবে আমি যেটা আমাদের অনুষ্ঠান, আমি কোনো ডাক্তার হিসেবে মনে করছি না, আমি আপনাকে লেমেন হিসেবেই বলতেছি যে গায়ে প্রথমে কি হতে পারে, একটা জিনিস প্রথমে ছুলি যেগুলো সাদা সাদা হয়ে থাকে বা এটা কালো, এটা হচ্ছে কিনা এক ধরনের ইস্ট বা ছত্রাক। আচ্ছা আচ্ছা সেটা কিন্তু বেশি চুলকাবে না, খালি স্কিনের কালার চেঞ্জ হবে এবং ছড়াতে থাকবে গরমের জন্য। আচ্ছা আচ্ছা আরেকটা আছে যেটা আমরা রিয়েল ফাঙ্গাস বলে থাকি, সেটা মাথায় হতে পারে, বগলে হতে পারে, কুচকিতে হতে পারে, নখে হতে পারে, শরীরের সব জায়গায় হতে পারে। তো এমনি যদি বডিতে হয়ে থাকে, সেখানে থাকবে কি 2-3টা পয়েন্ট থাকে। একটা হচ্ছে স্পেসিফিক একটা বর্ডার লাইন থাকে, তার মধ্যে কিছুটা চামড়া থাকবে খুশকি মতো এবং কিছু চামড়া থাকবে মানে অনেকটা কি গোলাকৃতি, রিং মতন, যেটাকে আমরা দাঁত বলে থাকি, দাঁত, যেটা রিং মতন হবে এবং সেটা চুলকাবে, বিশেষ করে রাতে বেশি চুলকায়। তো এইগুলোতে আমরা হয় কি, আমরা উল্টো পাল্টা ওষুধ লাগাই, যার জন্য এটা প্রলং হতে থাকে, এটা ভালো অনেকদিন হয় থাকে না, তখন, অনেক থাকে। সারতে কিন্তু চায় না। এখানে যদি আমরা টিপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম 3 সপ্তাহের জন্য দিই, টোটালি কিওর হয়ে যায়। Cure হয়ে যাবে। কিন্তু সেটা আমরা করি না, আমরা ওই স্টেরয়েড মিক্স দিই, বেটামেথাসোন স্টেরয়েড দিই, একটু আরাম পাই, আবার ডেলি দিই, কিন্তু এটা আমাদের অনেক খারাপ দিকে নিয়ে যায়, আচ্ছা, যেটা করা উচিত না। আচ্ছা, আরো একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি ধানমন্ডি থেকে সোমা বলছিলাম। জি হ্যাঁ, আমার বয়স আপনার 35। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমার স্কিন ওয়েলি, তা আমাকে একটু বাইরে যেতে হয়, তো তা আমাদের কি ডাক্তাররা বলে সানব্লক ব্যবহার করার জন্য, তা জি। আমরা কি সানব্লক কি ব্যবহার করা কি জরুরি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আসলে সানব্লককে আসতে চাচ্ছিলাম। আপনি একটু আগে বলছিলেন যে গরমে ত্বকের সুরক্ষার জন্য সানব্লকার ইউজ করা উচিত, দর্শকও সেরকমই জানতে চাচ্ছেন, কিন্তু ওনার স্কিনটা একটু তৈলাক্ত। সানব্লক জিনিসটা কি আমাকে বুঝতে হবে, সানব্লক দিয়ে আমরা কি বেনিফিট পাবো। জি, আমাদের সূর্যের রশ্মি থেকে প্রতিশোধক কেন নিতে হবে, যে আমাদের রংটা যেন কালো না করে, মেইনলি এটা কিন্তু স্টিমুলেট করে কালো করে, মানে সোজা ভাষায় পুড়ে না যায়। পুড়ে না যায়, বেশিক্ষণ থাকলে পুড়ে যাবে, এবং এইটার জন্য আমাদের চামড়া স্টিমুলেশন হয়ে মুখে কালোর সৃষ্টি হয়, একটু রংটা পিগমেন্টেশনটা বাড়ে। তো মুখে ওয়েলি থাকলে সানস্ক্রিন আমরা এই জন্যই ইউজ করি, খোলা জায়গাগুলোতে ঢেকে রাখি। আপনি যদি বেশিক্ষণ সানে না থাকেন বা যদি আপনার সেরকম পিগমেন্টেশনের ডিসঅর্ডার না থাকে, তাহলে খুব বেশি গরমে না ব্যবহার করলে চলে, যদি বেশিক্ষণ না থাকেন। কিন্তু সানস্ক্রিনের মধ্যেও আবার কয়েক রকম পাওয়া যায়। কিন্তু সানস্ক্রিনের মানে কতক্ষণ থাকলে আমি সানস্ক্রিনের প্রোটেকশনটা নিব?
ধরেন আমি রোদে 1 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ, তাহলে আপনাকে যদি ঘন্টার বেশি থাকেন তাহলে আপনার প্রোটেকশন নেওয়া উচিত, কারণ না হলে আপনার রং একটু কালচে হবে, যেটা কিন্তু রিভার্সিবল। এটা আবার আপনি যখন রোদে না যান আবার কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আপনি যদি রেগুলার সানে যান তাহলে আমি বলবো আপনাকে ওই যেটা ওয়েল ফ্রি সানস্ক্রিন, আচ্ছা ওয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এবং বাইরে থেকে এসেই আমাদের স্পেশাল কতগুলো সোপ আছে যেটা ড্রাই করে, সেটা দিয়ে মুখ ধুলে আপনি ভালো থাকবেন। সানস্ক্রিনের বিভিন্ন মানে স্ট্রেংথ আছে, শক্তির ব্যাপারগুলো আছে। শক্তি আমাদের জন্য 30 প্লাসে যাওয়া উচিত। আমাদের যে রোদের প্রখরতা, আপনার যেটা লেখা থাকে SPF সান প্রোটেকশন ফ্যাক্টর 10, আমাদের চামড়ারও প্রতিরোধ ব্যবস্থা আছে। যেমন দেখেন একজন কালো নিগ্রো, তার কিন্তু চামড়ার প্রতিরোধ অনেক বেশি, তার সানস্ক্রিন লাগবে না। কিন্তু আপনি যেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, ওদের যার চোখ নীল, ও তো 5 ফিট রোদে দাঁড়াতে পারবে না, চামড়া পুড়ে যাবে, তার সানস্ক্রিন লাগাতেই হবে। তো এই হচ্ছে আমরা একটা মাঝামাঝি অবস্থা, আমরা মাঝামাঝি। চামড়ার গ্রেডিং 5টা আছে আমাদের, 1 থেকে 5 নম্বর গ্রেডিং আছে চামড়ার। তো আমরা হচ্ছে 4 বা 3 মধ্যে পড়ি। সেই জন্য আমার রং বুঝে আমাকে ব্যবস্থা করতে, তার মানে উনি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করলে অনেক কিছুটা উপকার হবে। সেটা আপনি যে সানস্ক্রিন যদি ব্যবহার করতে চান, আপনি যদি রং ব্রাইট হয় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে, এবং সেটা কোনটা, যেটা ওয়েল ফ্রি, সেটা আপনাকে নিতে হবে। আচ্ছা, তো আরো একজন দর্শক আছেন আজকের অনুষ্ঠানে, আমার মনে হয় যে একমাত্র পুরুষ দর্শক যিনি ফোন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাসাবোর থেকে শিহাব বলছিলাম। জি বলুন শিহাব সাহেব। আমার সমস্যাটা হলো যে আমার কপালের 2টা দিক দিয়ে আপনার একটু কালো হয়ে গেছে। জি জি। তো এটার জন্য এখন কি করতে পারি? জি, আপনার কি বয়স 27 বছর। জি, আপনার কি রোদে যেতে হয় বেশি? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবসা করি, তো দেখা যায় মোটরসাইকেল ইউজ করে আমাকে একটু রোদে যেতে হয় বেশি। আচ্ছা আচ্ছা, এটা মানে এই কালচে ভাবটা কতদিনের হবে, মানে এটা কতদিনের? এটা হচ্ছে প্রায় 9-10 মাসের মতো। 9-10 মাস। আচ্ছা, আপনার এমনিতে অন্য কোনো সমস্যা নাই তো? অন্য কোনো শারীরিক সমস্যা নেই? না না, এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার ওজন কি ঠিক আছে, না শুকিয়ে যাচ্ছেন কিনা বা এরকম কিছু আছে কিনা? হ্যালো, আমার লাইনটা মনে হয় উনি ছেড়ে দিয়েছেন। তো আমি এই থাইরয়েড ফাংশনের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। না ঠিক আছে, আপনি যখন প্রশ্ন করতে পারলেন না, লাইন যখন কেটে গেল, তবে এটা বলা যায় যে এই বয়সে যেটা হচ্ছে এটা আর্লি ম্যালেসমা, যেটা আমরা মানে ম্যালেসমাটা কি, মুখে কালো ছোপ পড়ে যাওয়া। এটার হওয়ার কারণ কি, প্রথমে হচ্ছে বংশগতভাবে একটা হতে পারে, দ্বিতীয় মেয়েদের যেমন প্রেগনেন্সিতে হতে পারে, তৃতীয় যদি যারা কন্ট্রাসেপটিভ বেশি খায় তাদের হতে পারে, বা হরমোনজনিত কারণে হতে পারে। এবং এটা প্রভাবটা আরো বেশি হয় কখন, যখন আমরা রোদ্রে যাই। রোদের এটা একটা প্রভাব, রোদের প্রভাব আছেই এর মধ্যে খুব বিশেষ করে। তো আমরা যেটা করি, ওষুধ দিলে কমে যাবে, কিন্তু আপনি যদি এই কারণগুলো না সরান তাহলে তো আবার হবে। সেই জন্য আমাদের যে ওষুধ দিয়ে আমাদেরকে 2-3 মাসের মধ্যে এটা কারণটা ওষুধ দিয়ে আমরা কমাই দিয়ে আমরা হাইড্রোকুইনোল প্রিপারেশন ইউজ করি। কিন্তু আপনাকে মেন যেটা করতে হবে, আপনি মোটরসাইকেল চালান, রোদ্রে যান, আপনার জন্য সানস্ক্রিন মাস্ট। এবং সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না, তার পাওয়ারটা দেখতে হবে, এবং এইটার অ্যাকশন কিন্তু 2 ঘন্টার বেশি থাকে না। সেটা আমি জানতে চাচ্ছিলাম যে একটা সানস্ক্রিন হেলমেট ব্যবহার করেন, তাদের মধ্যে যেটা আছে সেটা আপনি যদি রেগুলার ব্যবহার করেন, এবং এটা যদি সানস্ক্রিন প্রোটেকশন গ্লাসটা হয়, তাহলে কিন্তু আমাদের গ্লাস অনেকগুলো গাড়িতে আছে ইউভি প্রোটেক্টেড, সেই রকম যদি পান তাহলে আপনার জন্য খুব ভালো কাজ হবে, ইউভি প্রোটেক্টেড যদি হয়। আচ্ছা, তো আরো একজন দর্শক আছেন, একটু কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শেখ রুহুল আমিন বলছিলাম সাভার থেকে। জি বলুন। আমি একটু ডাক্তার সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি একটু হেলদি, তো প্রচুর ঘামি, আমাকে বাইরে রোদ্রে কাজ করতে হয়, প্রচুর ঘামি। তো এটা আমার কাছে একটু বিরক্তিকর। আর একটু বেশি সমস্যা হয় আমি যখন রাত্রে শুই, বাসায় ফ্যান চলার পরে হয়তো শরীর ঠান্ডা থাকে, কিন্তু আমার মাথার পিছন দিকটা প্রচন্ড ঘামে। আর দিনের বেলা আমি অতিরিক্ত ঘামার কারণে আমি স্যাভলন ক্রিম ইউজ করি বগলে এবং পায়েতে। এটা কন্টিনিউ ইউজ করলে কোনো ক্ষতিকারক কিছু হবে কিনা, মানে ঘামের থেকে যে ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া কন্ট্রোল করার জন্য আমি স্যাভলন ক্রিমটা ইউজ করি, একটু জানাবেন। জি, ধন্যবাদ। এটা একটা প্রশ্ন আমিও আপনার সাথে এটার সাথে যোগ করতে চাই যে গরমে অনেকে ঘামেন, বিশেষ করে বিশেষ কিছু জায়গায় সেই ঘামের জন্য দুর্গন্ধ হতে পারে, এবং সেটার জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেন, ডিওডোরেন্ট, অ্যান্টিপারস্পিরেন্ট। এই জিনিসগুলির ব্যবহার বিধি কি, বা এগুলি ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করলে কোনো ক্ষতি আছে কিনা, বা ব্যবহার করলে উপকারটা কি, আমি বিস্তারিত জানতে চাচ্ছি এই বিষয়টা। এখন যে উনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের বডি ফোল্ডগুলো যে ঘামে, ঘামার পরে এখানে একটা মাই ব্যাকটেরিয়া কাজ করে, সেটাকে বলে ব্রোমোহাইড্রোসিস বলে আমরা একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের এই ফোল্ডগুলোতে হতে পারে। তো উনার বেশি ঘামার যে কারণটা,
এখানে তেমন স্পেসিফিক আমাদের কারণ পাওয়া যায় না। অনেকের যেমন এক্সাইটেশন হলে পরীক্ষার আগে বা কোনো কিছু করতে ওনার এটা গেলে মানে নৈমিত্তিক একটা ব্যাপার। একটা হয়ে যায় যে উনি একটু টলারেট করতে পারেন না, ওনার এক্সাইটেশন হয়, তার সঙ্গে সঙ্গে ওনার ঘামটা বেশি হয়। তো উনি যে ওষুধ দেখেছেন, এখন একটা ওষুধ আমরা ইউজ করে থাকি যেটা আমরা শাওয়ারের সময় দিতে বলি যে ক্লিনিং এর জন্য, এবং সপ্তাহে 2 বার একটা স্প্রে আমরা ইউজ করি যেটাতে ওই পয়েন্টগুলোতে তাহলে ঘামটা কম হবে। কিন্তু এইসব ওষুধের ইউজ হচ্ছে যদি আপনি লাগানোর পরে চুলকায় বা লাল হয় তাহলে আপনাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। আর এখানে আমি যেটা সাজেস্ট করি যে আপনি যদি ভিতরে গেঞ্জি পরেন, ঘামটা টেনে নেয়, তাহলে কিন্তু জায়গাটা শুকনো থাকে। অনেকে হয় কি সিনথেটিক জামা পরে এবং গেঞ্জি পরে না, যার জন্য এটা শুকায়ও না এবং ওই জায়গাগুলো বডি ফোল্ডগুলো আরো বেশি অর্ডারেস হয়। তো আপনাকে মেইন হাইজিন মেনটেন করতে হবে, ওয়াশ নিতে হবে, এবং আপনার যখন এই জিনিসটা আছে আপনাকে চেষ্টা করতে হবে ঠান্ডা জায়গায় কাজ করার জন্য, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি গোসলের জন্য কি বিশেষ কোনো সাবানের কথা বললেন যে যেটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে ওয়াশের জন্য? না, এটা একটা আমরা মেডিকেলের একটা জিনিস পাওয়া যায়, একটা পেপসি পাপ নামে পাওয়া যায়। এর মধ্যে একটা স্পেশাল একটা কম্পোনেন্ট আছে যেটা গোসলের সময় দিলে ওই জায়গাগুলোতে। আরেকটা হচ্ছে যে ঘাম কম হয় যাতে বিশেষ জায়গাগুলোতে, সেটার জন্য কিছু সেটার জন্য ওই স্প্রের মধ্যেই দুটো কম্বিনেশন পাওয়া যায়। এই কম্বিনেশনটা বেশ ভালো, যেটা হচ্ছে কি সপ্তাহে 2 দিন যদি আমি স্প্রেটা করতে পারি এবং তার সঙ্গে শাওয়ারের সময় এটা ইউজ করলে বেশ কম থাকে এই জায়গাগুলো। আর নরমালি আমরা যেসব ডিওডোরেন্ট বা অ্যান্টিপারস্পিরেন্ট ইউজ করি সেগুলির কোনো ক্ষতি আছে কিনা? না, এগুলা ইউজ করলে জায়গাটায় আপনার লোকালি কাজ করবে, কিন্তু আমাদের জানতে হবে যত দামি ওষুধ হোক না কেন, লাগানোর পর যদি চুলকায় বা লাল হয় প্লিজ ইমিডিয়েটলি বন্ধ করে, এটা আপনার সেনসিটিভ ডেভেলপ করেছে। আচ্ছা, তো আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হবে। প্রফেসর সৈয়দ আফজালুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান তথ্য শুনলাম, আমরা দর্শকরা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে বিদেশে আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা হচ্ছে যে এই গরমে আমরা রোদে একটু কম যাওয়ার চেষ্টা করব, এবং রোদে যদি যাইও তখন আমরা আমাদের যাতে রোদ থেকে ত্বককে রক্ষা করার জন্য আমরা সানস্ক্রিন ব্যবহার করব, এবং মনে রাখবো যে সেই সানস্ক্রিনটা কিন্তু SPF 30 এবং সেই শক্তির চেয়ে একটু উপরে হয়, এবং এটা 2 ঘন্টার বেশি কাজ করে না। আরেকটা হচ্ছে যে গরমে কিন্তু অনেকের ঘামাচি হয়। আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে গরমে যদি আমরা খালি গায়ে ঘুরি, বা অনেক সময় আমরা বাচ্চাদেরকেও দেখি যে উদম করে রাখি, তাতে আমাদের ধারণা হয় যে হয়তো তাতে ঘামাচি কম হবে, কিন্তু এই ধারণাটি ঠিক না। আমরা বাচ্চাদেরকে যদি সুতি ঢিলে ঢেলা কাপড় এবং ফুল হাতা কাপড় বা পুরো শরীরটাই বেশিরভাগ অংশ আবৃত করে রাখি, সেক্ষেত্রে কিন্তু ঘামাচির প্রকোপটাও কম হবে। তো এই বিষয়টা আমাদের আজকের আলোচনা আসেনি, তো আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বসন্তের শুরুতেই সবাই ভাসছে বোনাসের আনন্দে। এখন বন্ধ থাকা জুম আল্ট্রা সংযোগে 250 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন 240% বোনাস।